আসিফ ভাই, চুনাহাগার সংজ্ঞাটা যদি আমাদেরকে একটু বলতেন ভাই, এরা এরকম হয় কেমনে? মানে ন্যূনতম তো বিবেক বুদ্ধি থাকে আসিফ ভাই। আমাদের বলতেছে আমরা কেন দেশ ছাড়ছি, আমরা এত ভালো তেলে দেশ ছাড়লাম কেন, আমরা দেশ চালাইতে পারি না, এটা বলতেছে। একটা কথা আগে একটু বলে নিই যে এখন তো মনে হচ্ছে মুফতি মাসুদ উনি একজন সফল ব্যক্তি। কারণ উনি যে সংগ্রামটা করছিলেন এতদিন ধরে, যে হিন্দু মুসলমানের ভিতরে যে ভেদাভেদটা, এই জঙ্গি হিন্দুরা জঙ্গি মুসলমানদেরকে মারতে চায়, জঙ্গি মুসলমানরা জঙ্গি হিন্দুদেরকে মারতে চায়, এরা একজন আরেকজনকে ঘৃণা করে, একজন আরেকজনকে মানে পেলে কোপাবে, মারবে। মুফতি মাসুদ চাইতো যে এদের এই ভেদাভেদটা বা এদের ভিতরে যে দেয়ালটা আছে সেটা ভেঙে দিতে। এখন তো দেখেন, মানে জঙ্গি হিন্দু এবং জঙ্গি মুসলিম এখন এক একাকার হয়ে গেছে, একই আত্মা হয়ে গেছে, এখন একসাথে মিলে মুফতি মাসুদকে গালিগালাজ করছে। তার মানে মুফতি মাসুদ তো সফল, মুফতি মাসুদ তো তাদের ভিতরে যে ভেদাভেদ ছিল, তাদের ভিতরে যে হিংসা বিদ্বেষ ছিল, সেগুলো ঘুচিয়ে দিয়েছে, তাদেরকে একই জায়গায় নিয়ে এসছে এবং একই সুরে তারা এখন মিলেমিশে কথা বলছে। তাহলে তো আমার বলতে হয় যে মুফতি মাসুদের যে উদ্দেশ্য ছিল, মুফতি মাসুদের যে উদ্দেশ্য আছে এবং আমাদের যে উদ্দেশ্য, সেটা তো সফল হয়েছে। আপনারা এখন মিলেমিশে গলাগলি করছেন, আপনারা মুফতি মাসুদকে মানে আটকে রেখেছে পুলিশ, সেটাতে আপনারা উল্লাস করছেন একই সাথে। তাহলে তো আর আপনাদের ভেদাভেদটা থাকলো না। তো এইটা হচ্ছে সবচেয়ে দুঃখজনক ব্যাপার, যে আপনারা বোঝেন না নাকি, মানে আপনাদের কি মাথা কাজ করে না? আর বাংলাদেশের যে চুনাহাগাদের কথা আপনি বললেন, এখন তো দেখা যাচ্ছে যে হিন্দু চুনাহাগারও কোনো অভাব নাই, হিন্দু চুনাহাগা, মুসলিম চুনাহাগা, এইগুলা তাদেরকে আমরা বলি যারা হচ্ছে যে যে নিজেদের মস্তিষ্ক ব্যবহার করে না, নির্বোধের মতো জায়গায় বেজায়গায় গিয়ে কমেন্ট করে। আর যে কমেন্ট গুলা দেখছে সেগুলোর ভিতরে মানে ব্রাহ্মণ্যবাদের একটা বিকট বাজে গন্ধ আমি পাচ্ছি। যে তারা নিজেদেরকে, যারা এই কমেন্ট গুলা করছে, নিজেদেরকে বিরাট একটা কিছু মনে করছে, যে তারা হচ্ছে গিয়ে এমন একটা পর্যায়ে আছে ভারত। আরে ভাই, ভারতে কি হয় না না হয় সেটা তো আমরা জানি। হ্যাঁ, আপনারা যে এখনো মানে জঙ্গলে হাগেন, এগুলো তো আমাদের অজানা নাই। আপনারা যে কি আহ, ধরনের মানুষ সেগুলো তো আমাদের জানা আছে। আমরা তো সেই জিনিসগুলা নিয়ে খোঁচাখুচি আপনাদেরকে করতে চাই না, সেগুলো নিয়ে আমরা বলি না। আপনারা যে জায়গায় জায়গায় যে আপনারা গোমূত্র পান করেন, যেই আমি শুধুমাত্র সেই জঙ্গি হিন্দুদের কথা বলছি, যারা সেকুলার মানুষ আছে তাদেরকে বলছি না। কিন্তু আপনারা যে গোমূত্র এখনো পান করেন, আপনারা যে এখনো মানে টিভিতে মিডিয়াতে এসে মানে খুবই গর্ব করে গোমূত্র পান করেন, সেগুলো তো আমরা জানি। আপনারা যে কি জাত, সেগুলো তো আহ, বলার কিছু নাই, বলার অপেক্ষা রাখে না। এখন আপনারা এমন ভাবে কমেন্ট করছেন যে আপনারা আহ এই যে এই যাত্রা হইবান, এই যে আপনারা তো আসলে যারা হচ্ছে সেই সময় প্রাচীন কালে যে ব্রাহ্মণ ছিল, সেই ব্রাহ্মণদের বংশধর তো। মানে আপনারা মনে করেন বাঙ্গাল যারা আছে তারা হচ্ছে কি নিচু জাত। হ্যাঁ, আমরা সেই শূদ্রদের সন্তান, আমরা সেই যাদেরকে আপনারা হাজার বছর ধরে নির্যাতন করেছেন, সেই তাদের সন্তান আমরা, এটা সত্য। আমরা সেটাতে লজ্জিত না, আমরা সেটাতে গর্বিত যে আমরা আমাদের যে মানে পূর্বপুরুষ আছে তাদের ইতিহাস, তাদের ঐতিহ্য নিয়ে আমরা গর্বিত। আমরা সেই জন্য মোটেও লজ্জিত না। আপনারা যদি নিজেদেরকে মনে করেন যে আপনারা ব্রাহ্মণের সন্তান, আপনারা উঁচু জাত, আপনারা হচ্ছেন গিয়ে শাসক, তাহলে ভুল করছেন। আপনাদেরকে আমরা সেইভাবে তেমন কোনো পাত্তাও দেই না। কিন্তু এই যে এই পরিস্থিতিতে আমি চাই যে যারা আপনারা আছেন, আহ যারা আছেন যে সেকুলার মানুষ আছেন, মানবিক মানুষ আছেন, তারা যেন একসাথে হয়ে অন্তত মুফতি মাসুদের পাশে দাঁড়ান, মুফতি মাসুদের পক্ষে কথা বলেন। অন্তত কলকাতায় আমি দেখতে চাই আপনাদের মধ্যে যারা আছেন, আমার অনেক ঘনিষ্ঠ মানুষ আছেন। আমার ইনফ্যাক্ট জার্মানিতে আমার বেশিরভাগ বন্ধু হচ্ছে গিয়ে আসলে ভারতীয়, ভারতীয় এবং বিশেষ করে আসাম এবং কলকাতার মানুষরা হচ্ছে আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু। এবং তাদের সাথে আমার ঘনিষ্ঠতা, আহ আসলে আমার পরিচিতরাও জানে যে তাদের সাথে আমার সবচেয়ে বেশি ঘনিষ্ঠতা। আমি চাই যে যারা পশ্চিমবঙ্গে বসবাস করেন তারা অন্তত কালকে পরশু এই 2 দিন আপনারা একটু আহ, কলকাতায় কোনো একটা জায়গাতে গিয়ে দাঁড়ান, একটা সমাবেশ করেন, একটা অনুষ্ঠান করেন, মুফতি মাসুদের মুক্তির জন্য আপনারা হ্যাশট্যাগ দেন। যারা করতে পারছেন না তারা বাসায় বসে হ্যাশট্যাগ দেন। আর যারা করতে পারছেন তারা অন্তত, যারা প্রগতিশীল মানুষ আছেন, যারা বিপ্লবের স্বপ্ন দেখেন, এই হিন্দু মুসলমানের যে ভেদাভেদ এগুলা ভেঙে আমরা যে একটা আহ একক মানব সমাজ গঠন করব, বাঙালিদের একটা আহ ঐক্য তৈরি করব, এইরকম স্বপ্ন যারা দেখেন তারা অন্তত কালকে পরশু আপনারা কোথাও গিয়ে দাঁড়ান, প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ান, মুফতি মাসুদের মুক্তির জন্য একটু একটু সোচ্চার হন। আপনাদের দিকে আমি তাকিয়ে আছি। আসাদ ভাই, ধন্যবাদ।
জি, অনেক ধন্যবাদ আসিফ মহিউদ্দিন ভাই। আপনি এই যে চুনাহাগার যে ব্যাখ্যাটা দিলেন, এখন তাহলে এই যে ভারতীয়দের মধ্যে যারা এই উগ্র ধর্মান্ধ, এদেরকে তাহলে বনে হাগা বলতে হবে, মানে এটা একটা ভারতীয় ভার্সন আর কি। এনিওয়ে, এটা নিয়ে আমার খুব একটা ইয়ে নাই, আমি শুধু এতটুকুই মনে করিয়ে দিতে চাই। দেখুন, ধ্রুব রাঠি নামের একজন ইনফ্লুয়েন্সার আছেন ভারতীয়, আমার তার অনেক বিষয়ে দ্বিমত আছে, অনেক বিষয়ে একমত আছে। তিনি একটা ক্যাম্পেইন করেছিলেন যে কালী পূজায় বা এই দিওয়ালিতে যেন এই যে আমি বলি এটারে যে যারা শব্দ দূষণ করে এদের মতো, মানে বদ, এদের মতো অসভ্য, মানে এদের আসলে পরিবারের রাস্তায় বড় হয়েছে, মানে এটারে পশ্চিমবাংলাটা খুব মানে বাজে গালি আছে, নারী কেন্দ্রিক, খানকির ছেলে, এরকম মানে বোঝানো হয় যে সে জন্মের পরে মা তাকে অ্যাবন্ডন করে দিয়েছে, রাস্তাঘাটে বড় হয়েছে। তো এই রাস্তার ছেলেমেয়েরাই বাজি ফোটায়, মানে এটা যে কত বড় অসভ্যতা আমি নিজে দেখেছি। গলফ গ্রিন ওই এরিয়াটা আসলে গ্রিন, পাখি গাছ থেকে পড়ে যাচ্ছে, শব্দের কারণে আঘাতপ্রাপ্ত হয়ে মারা যাচ্ছে নিজের চোখের সামনে, আমি দেখেছি এই মৃত্যু। তো সে একটা ভালো কথা বলেছে না, হিন্দুত্ববাদীরা করেছে কি, ধ্রুব যেহেতু এটা বলেছে না, বেশি বেশি বাজি ফুটিয়েছে। তারপর ধ্রুব বলেছিল গোমূত্র খেও না, তার মানে ধ্রুব বুঝিয়েছে তাহলে এখন বেশি করে গোমূত্র খা, তোরা এটাই ডিজার্ভ করস। আমি ওইটাই বলি যে তোরা বেশি করে গোমূত্র খা, তোরা বেশি করে আগানে বাগানে হাগ। এই বিভিন্ন পশ্চিমের দেশে এসে এরা এই সাবান টাবান নিয়ে লেকে যায়, তারপরে ইন্ডিয়ান বলে গালি দেয় যে তোরা বেটা এখানে আসছিস কেন, তোদের তো এখানে আমাদের লেক তোরা সাবান দিয়ে নষ্ট করতেছিস। মানে লেকে এরা কতটা প্রকৃতি বলে যে ইন্ডিয়ানরা স্টুপিড এইভাবে বলে। তো এই যে রেসিজম তৈরি হচ্ছে ইন্ডিয়ানদের ব্যাপারে, এগুলো তো তোরা ডিজার্ভ করস। এই যে চুনাহাগাগুলো ভালো যারা, তাদের ব্যাপারে আমার কিছু বলার নেই, ভালো মানুষের সংখ্যা তো কম। এখন কতজন আসবেন? আসিফ ভাইয়ের সর্বশেষ কথাটা খুবই চমৎকার, আপনারা দেখিয়ে দিন যে আপনারা কতটা পারেন। মাসুদ ভাইয়ের ফোন আছে পুলিশের কাছে, যাদের কাছে তার নাম্বার আছে আপনারা সেখানে লিখুন। আর যারা মুক্তমনারা রয়েছেন বিশ্বের বিভিন্ন জায়গায়, আপনারা তো নিশ্চয়ই অস্ত্র জমা দিয়েছেন, ট্রেনিং জমা দেননি। অর্থাৎ আমাদের একের পর এক ব্লগার হত্যা, এই যে আমি অ্যারেস্টের পরে অনেকেই ইমেল করেছিলেন বিভিন্ন হিউম্যান রাইটস অর্গানাইজেশনে, যে দেশে আছেন সেই দেশের দূতাবাস, সেই দেশের সরকারকে জানিয়েছেন যে আমি এরকম ভিকটিম হচ্ছি। একইভাবে মাসুদ ভাইয়ের ব্যাপারে আপনারা ইমেল ড্রাফট করুন, আপনার যতগুলো কন্ট্যাক্ট আছে আপনি পাঠান, যে মুফতি মাসুদ বাংলাদেশ থেকে বিতাড়িত, তিনি ভারতে আশ্রয় নিয়েছিলেন, ভারত সরকার তাকে অ্যারেস্ট করেছে এই কারণে। আমি একটা টুইট করেছি, সেই টুইট থেকে আপনি ইনফরমেশন নিয়ে নিতে পারেন। আমার এই যে ফেসবুক যে ভেরিফাইড পেজটি আছে আসাদ নূর নামের, সেখানেও আছে, এবং এই ডেসক্রিপশনেও ডিটেল দেওয়া আছে। তারপরে যদি কারোর ডিটেল লাগে আপনি আমাকে বলবেন, আমি ঘুমাইনি, আরও না ঘুমিয়ে থাকতে আমি রাজি আছি, আমার অসুবিধা নেই। হয়তো অনেক ক্ষেত্রে মেজাজ হারিয়ে ফেলছি, এটা হয়, মানে হারাবো না কেন, আমার মাসুদ ভাই তো আমার ভাই, আমার আপন ভাইয়ের মতো, আমার তো খারাপ লাগে। এবং হয়তো এই যে একজন বলছিলেন যে ভিকটিম কার্ড, আমি যদি হাউমাউ করে কাটতে পারতাম তাহলে বোধহয় আমার ভালো লাগতো, কিন্তু আমি তো সেটা করতে পারবো না, বা এটা ইয়েও না, কিন্তু আমার তো খারাপ লাগে। আমি ওনার সাথে আমার দীর্ঘকাল দেখা হয়েছে, তার সুখে দুঃখে আমি ছিলাম, তো এটা তো আমার খারাপ লাগবেই। তিনি আমার সহযোদ্ধা, আমার অবশ্যই খারাপ লাগে, এবং আমি এর শেষ দেখে ছাড়বো। ভারত যদি এটা করে গর্বিত হয় তাহলে সে গর্বিত হোক। আমরা কখনোই ভারতের নামে কোথাও নালিশ করতে হবে এটা জীবনে ভাবিনি, এখনও নালিশ করবো না। যেটা ঘটেছে সেটা আমরা বলবো, বিশ্বের যেখানে যে দেশে আছে আমরা জানাবো যে ভারত এই যে সেকুলার, এই যে বিশ্বের বৃহৎ গণতন্ত্রের দেশ, যার কাছে একজন বিতাড়িত, একজন এক্স মুসলিম, তার জায়গা হয়নি। এত বিশাল 140 কোটি দেশের মানুষের দেশে একজন মুফতি মাসুদের জায়গা হয়নি, একজন মুফতি মাসুদের জায়গা হয়নি। এই দুঃখ তো আমার চিরকাল থাকবেই। আমি বললাম না, যদি কোনোদিন আমাকে কোনো কারণে, ভারত অনেককেই পুরস্কৃত করে, কোনো কারণে যদি করে, আমি আসাদ বলে রাখছি লাইভে, আমি প্রথম সেটি প্রত্যাখ্যান করব। আমি যদি কোনোদিন ঘটেও, আমি জানি না, মানে আসিফ নজরুলের মতো আবার বলছেন না যে হ্যাঁ আল্লাহ আমি যদি মন্ত্রী হইতে পারতাম, ওরকম না। এটা আমার কথা, আমার একটা স্টেটমেন্ট। যদি কোনোদিন কোনো কারণে কোনো অর্জনও হয়, এবং যদি ভারত যদি আমাকে কোনো কারণে আমার কাছে কোনো তহফা ফুল নিয়ে আসে, আমি সেটি প্রথম প্রত্যাখ্যান করব। এই মুফতি মাসুদের সাথে ভারত যেটা করেছে, আমাকে জেল খাটিয়ে চেয়ে নিয়ে আমার কোনো আপত্তি নেই, আমি সেটা অতিক্রম করে এসেছি। আমি মুফতি মাসুদের বয়সে নই। মুফতি মাসুদ ভাই 40 ঊর্ধ্ব একজন মানুষ, 2টো বাচ্চা আছে, তিনি এটা সার্ভাইভ করতে পারবেন না, আমি জানি ভালো করে। তিনি এই থানার পুলিশ, মানে লকআপের ছ্যাঁচড়াগুলোকে কিভাবে ডিল করবেন, পুলিশ তাকে থাপ্পড় দিতে আসবে, তেড়ে আসবে, উনি হয়তো এটা ডিল করতে পারবেন না, আমি ডিল করেছি। আমার সাথে যারা জেল খেটেছিলেন তারা জানেন, পশ্চিমবাংলায় বলেন, বাংলাদেশে বলেন, আমি সেই জিনিসগুলো ডিল করতে পেরেছি, কিন্তু মাসুদ ভাই সেটা পারবেন না। তো মাসুদ ভাইয়ের সাথে কি ঘটবে আগামীতে আমি জানি। যদি পুলিশ ছেড়ে দেয়, ওই যে 5% বলেছি, যদি ছেড়ে দেয় তাহলে তো ভালো, মানে দিল, এটা তো আর করুণা নয়, এটা মাসুদ ভাইয়ের অধিকার, তিনি বৈধভাবেই ছিলেন। বাকিটা হচ্ছে তাকে অবৈধ যেভাবে বলা হচ্ছে, যেই সূত্রে বলা হচ্ছে, এই জন্য দায় ভারতীয় ইন্টেলিজেন্সরা, ভারতের এফআরও। তাকে কেন, তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে, পাসপোর্ট পেয়েছেন 1 বছর, তাকে কেন এক্সটেন্ড করে দেওয়া হচ্ছে না? ফাইন লাগলে ফাইন দেবে, অসুবিধা কি? আর আইন সবার জন্য কেন সমান নয়? বাহাররা জামাইরা ধরে থাকে, এরশাদরা জামাইরা ধরে থাকে, তুমি আমাকে আইন দেখাও, আমি তোমার এই আইন। যাই হোক, শেখ ফরিদ ভাই আপনিই বলেন, আমি আর আমার ঘুমাই নাই, খারাপ হয়ে যাচ্ছে, মানে ধৈর্য আমি ধরতেই চাই। জি শেখ ফরিদ ভাই, আপনি শেষ ছোট করে যদি একটু বলেন, একে একে সবার কাছে গিয়ে আমি শেষ করে দিতে চাই। জি আচ্ছা,
তো আপনি কি লাঠি টাটি আনতে গেছেন নাকি ভাই? লাঠি টাটি আইডেন। জি শেখ শেখ ফরিদ ভাই আসবেন, আপনি একটু বলেন। রায়হান জুয়েল ভাই, আমি তো চিন্তায় আছি কি আনতে গেলেন। ফরিদ ভাই কিছু আনতে আনতে গেছিলেন নাকি? আমি কি শুনতে পাচ্ছেন? আমি জানি না, মানে রায়হান জুয়েল ভাই আমি শুনতে পাচ্ছেন? না, শুনতে আপনার পাচ্ছি না, শুনতে পাচ্ছি না। মাইক্রোফোন মিউট করেন। আমাদের জাতীয়, আচ্ছা আমাদের জাতীয় দামাতকে দিছিলেন আমরা শুনুন। যাই হোক, একটা জি। জিনিস দেখাতে চাইছিলাম কিন্তু কি মনে করে যেন আর ওটা দেখাইলাম না। যাই হোক, শুনেন, আমি আপনার দৌড় দেওয়া দেখেই বুঝছি। শুনেন, ভারতের দশাটা কি জানেন? ওই যে এরা বারবারই কি করে জানেন, সব সময় এরা দেখবেন আপনি দোস্তকে দুশমন ভাবে আর দুশমনকে দোস্ত বেশিরভাগ। অথচ ভারত কিন্তু চাণক্যের ভূমি। চাণক্য নীতি কত সুন্দর, যে দোস্তের সাথে খুব ভালো ব্যবহার করো, শত্রুর জন্য বর্বর হও, এইভাবে বলা আছে। কিন্তু এইখানে আমরা দেখলাম বর্বর হচ্ছে বন্ধুর জন্য হয়ে যায়। আপনি ভালো করেই জানেন, আপনি এত নিষেধ করা সত্ত্বেও আমি কত যে বিমান ভাড়া, শুধু চেন্নাই দিল্লি কলকাতা, কত টাকা যে বিমান ভাড়া দিচ্ছি ওটা কথা বাদ, তারপরও আমাকে স্টে পারমিটটা দিত। আমি সেখানে পড়ালেখা করতাম। আমি বলছি যে আমি জাস্ট আপনারা এখানে আমাকে পড়ালেখা করার সুযোগ করে দেন। আমার লাইব্রেরিতে আমি পড়বো 5 বছর। তখন বলতো আমার টাকা আছে, আমি বললাম আপনার টাকা ডিপোজিট দিব, 5 বছর আমি ভারতে থাকতে পারবো, সেই টাকা ডিপোজিট রাখবো, 1 টাকাও ভারত থেকে খাবো না। তারপর আমাকে দেওয়া হয়নি। আমরা এই কথাটা বলে রাখি, মুফতি মাসুদকে যদি বলা হয় 1 কোটি টাকা দিলে ওনাকে ভারতে অ্যাসাইলাম দেবে, আমরা 1 কোটি টাকা দেবো, কিডনি বিক্রি করে হলে দেবো, আমরা ফকিনি না। কিডনি বিক্রি করতে হবে না। আর তাকে অনেক মানুষ পছন্দ করে, অনেক মানুষ মুফতি মাসুদকে পছন্দ করে। যাই হোক, যেটা বলতেছিলাম, আসলে আমরা আশাবাদী এখনো, আমি নিরাশ হই না, আমি সর্বশেষ আশাবাদী দলের মানুষ। আমি বিশ্বাস করি ভারতের মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহ বিষয়টা বিবেচনায় রাখবেন। কারণ হচ্ছে যে তিনি কত মানুষকে না, আমি বললাম তো 40,000 অন রেকর্ড, 15,000 হচ্ছে অন রেকর্ড, আর অবৈধভাবে আছে আরো 25,000, 40,000, কারো মতে আছে 60,000। এই 60,000 মানুষ যদি মানে এই নির্বোধদের জায়গা দেওয়া হয় যারা ভারত বিরোধী, আর একজন মুফতি মাসুদের জায়গা হয় না। আর এটা কিন্তু বিস্ময়কর ব্যাপার। বাংলাদেশের যারা প্রগ্রেসিভ মানুষ, যারা কথা বলে সরাসরি প্রথা বিরোধী কথা বলে, এরা কিন্তু 100 জনের বেশি না। এই 100 জন মানুষ কিন্তু ভারতের জন্য তো নয়, পৃথিবীর কোনো দেশের জন্যই তারা হুমকি নয়। পৃথিবীর কোনো দেশের জাতি, ভাষা, সংস্কৃতির বিরুদ্ধে না। আমরা মানবিক মানুষ যারা আছি তারা কোনো দেশের জন্যই ক্ষতিকর না। ভারত তো দূরের কথা, কোনো দেশের জন্য আমরা ক্ষতিকর না। তারপরেও যদি ভারত এটা না বুঝে আমাদের মাত্র 100 জনকে যদি জায়গা দিত, এই বাংলাদেশে কিন্তু এই মৌলবাদ থাকতো না। এই যে আসিফ মহিউদ্দিনের মতো, ইমরান বশিরের মতো, জুয়েল রায়হানের মতো, আপনার মতো, আমার মতো মাত্র 100 জনকে শুধু যদি তারা নাগরিকত্ব না দিয়ে রেসিডেন্সিয়াল পারমিশনও দিত, তাও কিন্তু বাংলাদেশে এত মৌলবাদ ছড়াতো না। কিন্তু মৌলবাদীদের জায়গা, সালাউদ্দিন এই যে বিএনপির নেতা, তাকে 7 বছর পাললো, সে কোন আইনে থাকলো? তাকে এই যে আইনের কথা যারা বললো আছে, উনি তো সাজাপ্রাপ্ত আসামি। বাংলাদেশে যেদিন শেখ হাসিনা সরকার চলে গেল, তার 48 ঘন্টা বা 72 ঘন্টার মধ্যে ফিরে আসলো কোন আইনে? আমাদের এগুলো আইন দেখালেই তো চলবে না। আকাশের যত তারা, আইনের তত ধারা, এটা সব দেশেই, ভারতে তো আরো বেশি। ভারতে যতগুলো যারা জঙ্গিবাদে বিশ্বাস করে, ভারতকে ভাঙতে চায়, এরকম শত শত না, হাজার না, লাখো লোক অবৈধভাবে আছে। তাদের বেলায় ভিসা লাগে না, তাদের বেলায় অনুমতি লাগে না, ভদ্রলোকের জন্যই শুধু আইন। এটাই হলো সমস্যা। মানে ভদ্রলোকদের আসলেই বিপদ। যেমন আমার ঢাকাতে একজন বন্ধু আছে, তিনি অগ্রিম ট্যাক্স দিতে গিয়েছিলেন, এই ট্যাক্স দিতে যায় বিপদে পড়েছিলেন। তিনি আগে ট্যাক্স দিতে যায় বিপদে পড়েছিলেন। তো আমাদের এই হচ্ছে ভারতের দশা তাই। এই বাংলাদেশের মানুষ যারা প্রগ্রেসিভ, সর্বোচ্চ 100 জন হবে, সর্বোচ্চ 100 জন, এবং এরা ভারত রাষ্ট্রের জন্য, অর্থনীতির জন্য লাভবান হবে। কারণ এই 100 জন তো বাইরে থেকে এনে এখানে খাবে, তারা তো এখান থেকে আয় করে এখানে চলবে না, তারা বরং বাইরে থেকে এনে এখানে খাবে, অর্থনৈতিকভাবে ভারতের লাভ। তার চেয়ে বড় কথা, এই 100 জন, মাত্র 100, 200 বা 300 জন মানুষকে যদি ভারত আশ্রয় দিত, বাংলাদেশ একটা রেভলিউশন হয়ে যেত, প্রগ্রেসিভ রাজনীতির একটা রেভলিউশন হইতো, সেটা ভারতের জন্য লাভবান হইতো। আজকে যদি মুফতি মাসুদেরা এই দেশে আশ্রয় পাইতো, ফরিদেরা যদি আশ্রয় পাইতো, তাহলে বাংলাদেশে পয়দা হইতো এরকম লাখো ফরিদ, লাখো মুফতি মাসুদ, লাখো আসাদ, লাখো ইমরান বশির, লাখো রায়হান জুয়েল, লাখো মহিউদ্দিন, আসিফ মহিউদ্দিন পয়দা হইতো। 5 বছরের মধ্যে লাখো লাখো লোক পয়দা হবে, শুধু যদি আশ্রয়টা পাইতো। কিন্তু কি করতেছে তারা? জঙ্গিদের আশ্রয় দিচ্ছে। তবে সর্বশেষ আমি আশাবাদী যে মাননীয় অমিত শাহ গৃহমন্ত্রী, তিনি বিষয়টা স্বাভাবিক দৃষ্টিতে দেখবেন। যদি বাহার আশ্রয় পেতে পারে, যদি হাসান মাহমুদের আত্মীয় স্বজন অকাম কুকাম করেও আশ্রয় পেতে পারে, মুফতি মাসুদ কেন পাবে না? আমরা বলছি না এটা তারা দিতে বাধ্য, ওইভাবে বলতে চাই না। মানবিক দৃষ্টিকোণ থেকে তো সে ভাবতে পারে। বাংলাদেশের অন্তত 50 লক্ষ মুসলিম বাস করে ভারতে।
তাদের ভিসার দরকার হয় না, পাসপোর্ট দরকার হয় না, সেখানে যায় আসে। মানুষ তো জানে শুধু হিন্দু যায়, আমি তো জানি কোন রাজ্যে কতজন আছে। তবে একটা কথা বলে দেই, আমরা এর শেষ দেখে নিব দুই পক্ষকেই। হয়তো বলবেন যে এই কথা বললে আবার বিপদ, না বিপদ আমাদের। আমাদের পানি এখন সাঁতারের উপর, আমাদের জামালপুরের ভাষায় কথা আছে, সাঁতারের উপরে পানি, সেটা 10 ফিট হোক আর 1000 ফিট হোক, সাঁতারই। তো আমাদের এখন আমাদের জীবনটা, আমরা স্রোতের বিপরীতে সাঁতরে আসছি, আমরা জানি আমাদের কি করতে হবে। আমরা জানি, আমরা তো লোভী মানুষ না যে আমাদের এইটা লাগবে ওইটা লাগবে, আমরা লোভী না, আমরা সেটা আশাও করি না। আমরা সবাই এক শ্রেণীর সর্বত্যাগী মানুষের মতো। আমরা প্রথা বিরোধিতায় নামছি, জেনে বুঝে বিষ পান করেছি। তবে আমার কেন যেন মনে হয় এটা সাপে বড় হয়ে যাবে, হয়তো মুফতি মাসুদের ক্ষতিও হয়ে যেতে পারে, হয়তো আমরা আশা করতেছি আর তার ক্ষতি হবে না। কিন্তু বলে রাখি আপনাদের, এই ঘটনা অনেক কিছুই ঘটবে সামনে, সেটা বাংলাদেশের মুক্ত চিন্তকদের জন্য ভালো কিছু বয়ে আনবে বলে আমি আশা করি। আমি বিনয়ের সাথে বলতে চাই, ভারতে যারা আমাদের অনেকেই ফোন দিয়েছেন, অনেকেই আমার কাছে মেসেজ করতেছেন, আসিফ মহিউদ্দিনের সাথে যোগাযোগ করবে, আসাদের সাথে তারা চাচ্ছে কথা বলতে। অনেকেই আমাকেও বলছে যে মুক্তি মাসুদের জন্য কী করতে হবে, অনেকেই বলছে। তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, কোনো সন্দেহ নাই। আমাদের যেমন মুক্ত চিন্তার মানুষের বিরোধিতাকারী আছে, তেমনি অনেক পক্ষেও আছে। এমনকি বামপন্থীরা যারা আমাদের পছন্দ করে না, তারাও 2-4 জন আমাকে মেসেজ করছে মুফতি মাসুদের জন্য কি করা যেতে পারে আপনারা বলেন। আমি তাদের বলে দিয়েছি, আপনার উকিল নিয়ে যান, তাকে কিভাবে ছাড়ানো যাবে সেটাই করে দেন। এটা আমরা কৃতজ্ঞ থাকবো। আমরা যারা মুক্ত চিন্তক আছি সবাই আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো যদি আপনি সেটা করতে পারেন। আর আমি বলে রাখি আপনাদের, মুফতি মাসুদের এই কষ্ট বৃথা যাবে না, যেমন আসাদ নূরের কষ্ট বৃথা যায় নাই, আসিফ মহিউদ্দিনের জেল খাটা বৃথা যায় নাই। আওয়ামী লীগ আসলে উপকার করছে। আপনাদের যদি জেলে না পড়তো, আমরা তো আন্দোলন করতে পারতাম না। আপনাদের যদি জেলে না আনতো, তাহলে তো বাংলাদেশের মানুষ এগুলো জানতো না। আজকে আপনারা সফল হয়েছেন। আমি মনে করি মুফতি মাসুদকে যারা ধরিয়ে দিয়েছে, তারা শেষ মুহূর্ত মুফতি মাসুদের উপকারী করেছে। আপনি দেখতে পারবেন আমার ভবিষ্যৎবাণী, অনেকে আমার এই জন্য কেউ শয়তান বলে, আমার অনুমান নাকি হনুমানের মতো সত্য। আমার বিশ্বাস মুফতি মাসুদ খুব শীঘ্রই ছাড়া পাবে, এবং সেটা মুক্ত চিন্তকদের জন্য ভালো হবে, ভারতের জন্য ভালো হবে। কারণ বাংলাদেশ যদি মৌলবাদী রাষ্ট্র হয়ে যায়, ভারত রাষ্ট্রের জন্য, সংখ্যালঘুর জন্য বিপজ্জনক। আমরা সেই কাজটাই করতেছি, আমরা নিজেরকে পণের মোড় দাঁড়াই। আজকে বাংলাদেশ যদি একটা প্রগ্রেসিভ রাষ্ট্র হতো, তাহলে কিন্তু ভারতের সীমান্তে একটা সৈনিকতা লাগতো না, সেটা ভুটানের মতো, নেপালের মতো ওপেন থাকতো, কোনো ক্ষতিই তার হতো না। আজকে ভারতে প্রগ্রেসিভ রাজনীতি নাই বলেই ভারতকে এখন তার হাজার হাজার না লাখো কোটি খরচ করে নিরাপত্তা দিতে হয়। এটা ভারতের স্বার্থে বাংলাদেশের মুক্ত চিন্তকদের জায়গা দেওয়া উচিত বলে আমি মনে করি। আমি বিশ্বাস করি তারা অদূর ভবিষ্যতে বা সামনে তারা এটা গ্রহণ করবে। বাংলাদেশের মানুষ যারা মুক্ত চিন্তক, প্রগ্রেসিভ মানুষ, তারা ভারতকে ভালোবাসে, কোনো সন্দেহ নেই, শ্রদ্ধাও করে। এটা না যে তারা দয়া দিবে, যেটা আসিফ মহিউদ্দিন বললেন যে ভারত এমন রাষ্ট্র না যেখানকার লোভের জন্য মানুষ ভিসার জন্য পাগল হয়ে যাবে, নাগরিকত্বের জন্য, তা না। আমি নিজে আসিফ মহিউদ্দিন যেমন বলেছি, আমি বলেছিলাম মুফতি আপনাকে আমি গ্রিসে পাঠিয়ে দিতে পারবো, আপনি চলে যান, গ্রিসে চলে যান, এটা বলেছিলাম আমি নিজেও, যে আমি তো ভাই উন্নত দেশে পাঠাতে পারবো না, আপনি চলে যান। আমাকে বলে আপনি যে কারণে যাইতে চান না, আমি সেই কারণেই যাবো না। মানে কি, ভারতকে ভালোবাসে, ভারতে থাকতে চায়, সেখানে বাংলা। আর যারা কেউ এখানে লিখতেছেন তসলিমা নাসরিনের জায়গা দিছে, তাদের উদ্দেশ্যে বলি, তসলিমা নাসরিন সুইডিশ ইউরোপীয় নাগরিক হিসেবে সেখানে থাকে, বাংলাদেশ হিসেবে না। বাংলাদেশ হিসেবে আপনার জায়গা প্রত্যেক মাসে বাড়ি ভাড়া তার, মানে এই যারা বলে এরা কত বড় স্টুপিড। আমি গত বছরের কথা বলি, আমি তার এই গত বছর ওনাকে ভিসা দিচ্ছে না, 2 মাস হয়ে গেছে। আমি নিজে যেয়ে ওনার ইয়েটা আমি এফআরওতে জমা দিচ্ছি, আমি নিজে যেয়ে। ওনার অসুস্থ ছিলেন উনি। আচ্ছা, তো উনি সকাল বিকাল শুধু বলতেন, ওনার আর্তনাদ আমার এখনো কানে বাজে, আসাদ আমারে তো মনে হয় এইবার মনে হয় আমার বাইর করে দেবো। মানে উনি আঞ্চলিক, মানে ভাষায় কথা বলেন, হ্যাঁ ময়মনসিংহ ভাষায়, যে ওনার এই আমার 2টা মাস আমি দেখেছি উনি ভিসা পাচ্ছেন না, তারপরে টুইট করে কোনোভাবে, তারপরে মানে আমি ওনাকে কি বলবো, আমার এত কষ্ট লাগছে, বিশ্বাস করেন, এত কষ্ট। আর যারা বলে ভারতে তসলিমা নাসরিনকে আশ্রয় দিয়েছে, মানে আসিফ ভাই জি, এই দুঃখের কথাগুলো বললে আরো বাড়ে। তো একটা জিনিস বলে রাখি যে অনেকে বিভ্রান্ত ছড়াচ্ছে। একটা ছেলে ছিল, ওই যে কি নাম, সৌরাষ্ট্র, আর একটা স্টুপিড, সে বলছে যে মাসুদ ভাইয়ের হালনাগাদ হয় নাই, তাই তাকে এটা একটা পদ্ধতিগতভাবে তাকে অ্যারেস্ট করা হয়েছে। এই সে জানে না একটা লোক, মাসুদ ভাইয়ের সাথে নিজে আমি শুনেছি কি ঘটেছে। ইমরান ভাই আপনি জানেন, আমরা কনফারেন্স, মানে তো মাসুদ ভাইয়ের সর্বশেষ আপডেট হচ্ছে, আমরা এখানে যে কথাগুলো বলেছি, মাসুদ ভাইকে অ্যারেস্ট কেন করেছে, মাসুদ ভাই থানায় গিয়ে আশ্রয় চেয়েছিলেন, পুলিশ উল্টো তাকে অ্যারেস্ট করেছে, তার ল্যান্ডলর্ড তাকে অ্যারেস্ট করেছে। এটা গতকাল ভারতের সময় দুপুরবেলা ঘটেছে, এবং আজকে এই মধ্যরাত পর্যন্ত তিনি আটক আছেন। কালকে সকালে ছেড়ে দেওয়ার 5% পসিবিলিটি আছে, আরও পসিবিলিটি আছে যদি ভারতের নাগরিকরা এটা নিয়ে বেশি ইয়ে করেন, যে না তার ছাড়া উচিত। এইভাবে এখন আসিফ ভাই আপনার কাছে যেটা প্রশ্ন, ভারত, আসাদ ভাই
আচ্ছা ভাই, আমাকে একটু ফ্লোর দেন, আমি একটু কয়টা কথা আছে বলে আমাকে একটু উঠে যেতে হবে এক্ষুনি। আমি সরি আজকে একটু ওকে ওকে ওকে, তাহলে আসিফ ভাই একটু যদি সময় দিতেন, আমরা একটু রায়হান জুয়েল ভাইকে তাহলে একটু ছেড়ে দিই ভাইয়া। হ্যাঁ 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 আমি ঠিক আছে। দুইটা জি। লাইন আছে আমার বলার, সেটা হলো আপনারা আজকে তো দাঁত ফালাই দিছে এই জন্য। আমি হ্যাঁ, আপনি তো জানেনই ডেন্টিস্টের কাছে গেছিলাম। এক পাশে অবশ্য কে বলেন। দাঁত ভাঙা জবাব। হ্যাঁ, দাঁত ভাঙা জবাব দিয়ে দিছে। তো আমার যেটা কথা হচ্ছে যে আইন মানুষের জন্য, আইনের মার পেছে আমরা যাব না। মানে আইন আগে না, আগে মানুষের জন্যই আইন তৈরি করা। সুতরাং আইনের কি মার প্যাচ আছে সেগুলো পরে বোঝা যাবে। ভারতের নাগরিক আমি জানি, সেখানে মানে কোটি কোটি মানুষ আছে, তার মধ্যে অসংখ্য মানুষ আছে যারা আধুনিক চিন্তা মনস্ক, সেকুলার, আমাদের মতো। তো তারা অন্তত যদি একটা অংশও যদি এটার প্রতিবাদ করে, একটা খুব ছোট্ট একটা অংশ যদি ভারতের নাগরিকরা এটা নিয়ে প্রতিবাদ করে, আমার মনে হয় এই যে আসাদ ভাই যে 5% চান্সটা বললো, সেটা হয়তো আরো বড় হয়ে উঠবে এবং খুব শীঘ্রই আমরা আমাদের প্রিয় মাসুদ ভাইকে আমরা মুক্ত বাতাসে দেখতে পাবো। তো অবশ্যই ভারতীয় নাগরিকদের দায়িত্ব আছে। শেখ ফরিদ ভাই যেটা বললেন যে আমি সেই কথাটা অনেক আগে ভিডিওতে বলেছি যে বাংলাদেশের যে কোনো একটা ধান ক্ষেত ভালো থাকবে যদি তার গুলো ভালো থাকে। ভারতকে এত নিরাপত্তা ব্যবস্থায় খরচ করতে হতো না, সত্যিকারের একটা বন্ধুত্ব থাকা সম্ভব ছিল। সেটা ভারতের জন্যই ভালো হবে যদি বাংলাদেশ একটা সত্যিকারের সেকুলার দেশ হয়। তো সব মিলিয়ে আমি বলবো, এবং সেই কাজটা একজন বড় সৈনিক হচ্ছেন আমাদের মুফতি মাসুদ, বাংলাদেশকে সঠিক পথে নিয়ে আসার। সো ভারতীয়দের এ ব্যাপারে উদ্যোগী হতে হবে, যেহেতু তিনি এখনো ভারতে আছেন। সুতরাং আমি ভারতীয়দের প্রতি আবেদন জানাবো, আমরা যাই বলি, আমরা সবাইকে বলি নাই, আমরা কিছু খারাপ কথা বলছি ইমোশনালি, সেটা কিন্তু সবার উদ্দেশ্যে নয়। আছে সেরকম লোকও আছে, হ্যাঁ, যাদের এরকম নষ্ট মন মানসিকতা সম্পন্ন মানুষ এখনো আছে ভারতে। তো তারাও আছে, আমি মনে করি খুব সুস্থ, খুব সুন্দর চিন্তা করার মানুষও অভাব হবে না। তো তারা দেখিয়ে দিন, তারা একটু বের হয়ে আসুন, কষ্ট করে এটাকে নিজের গায়ে নিন। ভারতীয়রা সহজেই সবকিছু নিজের গায়ে নিতে চায় না, আমি কিন্তু দয়া করে এটা নেন, কারণ এটা আলটিমেটলি ভারতের জন্য ভালো, সুখকর, সেটা পৃথিবীর জন্য সুখকর, মানুষের জন্য একটা মাইল ফলক হয়ে থাকবে আপনাদের এই প্রচেষ্টা যে আপনারা মানবতার জন্য, একজন মানবতাবাদী মানুষের জন্য এগিয়ে এসেছিলেন। সেটা অবশ্যই মানুষ মনে রাখবে, সেটা আগামী দিনের জন্য একটা এক্সাম্পল হয়ে থাকবে। তো সেই আশা আমি ব্যক্ত করছি, আমি পুরোটা নিরাশ হতে চাই না। তো ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। আমি আজকের মতো যেতে চাই। আসাদ ভাই। জি, অনেক ধন্যবাদ রায়হান জুয়েল ভাই, আপনাকে সময় দেওয়ার জন্য। আমি বলবো যারা ফটো কার্ড বানাতে পারেন তারা এই রাতের মধ্যে যদি বেশি বেশি ফটো কার্ড বানিয়ে আপনারা টুইট করেন, হ্যাশট্যাগ দেন মুফতি মাসুদ ভাইয়ের মুক্তির জন্য, তাহলে 5% 10% হতে পারে। হ্যাঁ, পসিবিলিটি একদম নেই বলবো না। আবার রায়হান জুয়েল ভাই খুব দামি একটা কথা বলেছেন। রায়হান জুয়েল ভাই আপনাকে বিদায় জানাই, আপনি চাইলে যেতে পারেন। আপনার এই ব্যথার মধ্যে, দাঁতের ব্যথা নিয়েও আপনি এসেছেন। তো সেটা হচ্ছে যে দেখুন, এই যে আপনারা অনেকে মনে করতে পারেন আমরা সকল ভারতীয়দের খারাপ মনে করি বা না, যারা তাকে মাসুদ ভাইকে ধরিয়ে দিয়েছেন তাদের আমি ক্ষমা করবো না। তারা অন্যায় করেছেন, চরম অন্যায় করেছেন। যেসব অন্যায়কারীরা এখানে এসে জাস্টিফিকেশন নিয়ে আসছেন তারা অন্যায় করছেন। কেউ আবার বলছে মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, তাদের আমি মিডল ফিঙ্গার দেখাই। তো এগুলো দেখাবোই। আমরা পৃথিবীতে 180 কোটি মুসলমান, আমরা সকল মুসলমানকে খারাপ মনে করি না। আমরা খারাপদেরকেই বলি আরে ভাই যার সমস্যা তাকে নিয়ে তো কথা বলবো, যে ভালো সে তো ভালো। তো গায়ে মাখালে মাখাতেই পারেন। আমরা আসিফ ভাইয়ের কাছে একটু যাই, তারপর ইমরান ভাইয়ের কাছে যাবো, এবং শেষ বক্তব্য তো ফরিদ ভাই দিয়েই ফেলেছেন। তো আসিফ ভাই, আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে ভারতে অমুসলিম সকলকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার বৈধ পথ রয়েছে সিএএ এর আন্ডারে, এমনকি যদি তিনি 2024 সালের ডিসেম্বরের মধ্যে কোনো এক কালে ঢোকেন অবৈধভাবে, যে কোনোভাবে তাকে ওই রাষ্ট্রে পুলিশ অ্যারেস্ট করতে পারবে না, তার থাকার বৈধতা একটা প্রসেসের মধ্য দিয়ে যাবে। শুধু বাকি রইল মুসলমান আর এক্স মুসলিম। উল্টোটা হওয়ার কথা না আসিফ ভাই। সবচেয়ে যদি গুরুত্ব দেওয়া হয় বাংলাদেশের এক্স মুসলিমদের প্রথমে দেওয়া উচিত, কারণ হিন্দুরা ভারতে আশ্রয় নিয়েছে, তাদের সন্তানরা এখন বামপন্থী নেতা বলে ইসলাম কত ভালো রে। বৌদ্ধরা আশ্রয় নিয়েছেন, তারা সন্ন্যাসে চলে গেছেন। ফাইট ব্যাক করে একমাত্র এক্স মুসলিমরা। এই যে সারিন্দা, সেই দাউদ হায়দার বাজাচ্ছিলেন, সেই সারিন্দা কিন্তু তসলিমা নাসরিন বাজাচ্ছেন। যে আসিফ মহিউদ্দিন সারিন্দা শুরু করেছিলেন, বোঝার পর থেকে বাংলাদেশে বসে জেলে যাওয়া, কোপ খাওয়া, কোনো কিছুই দমাইতে পারে নাই। এই সারিন্দা বাজাইতে যে আমেরিকা থেকে অভিজিৎ রায় গিয়ে বাংলাদেশে মারা গেছেন, হত্যার শিকার হয়েছেন, এরকম হত্যার শিকার হয়েছেন। তো এই মানুষগুলোকে তো সবার আগে প্রায়োরিটি দেওয়ার কথা, কারণ এই মানুষগুলা শুধুমাত্র বের হয়ে আসে না, ফাইট ব্যাক করে।
মানে এরা হচ্ছে যে 12 মাসই ফলন দেয়, মানে হচ্ছে যে আপনি ধরেন ধান এক সিজনে। ভারতের তো উচিত এই মানুষগুলোকে আগে ইয়ে দাও। আমি এই প্রশ্নটি একজনকে করেছিলাম, মানে মিনিস্টার অফ হোম এর, যে আমি যখন অ্যাসাইলামের জন্য বা এক্সিটের জন্য চেষ্টা করছিলাম প্রেসিডেন্টকে, তো তাকে আমি বললাম যে আপনারা কেন এই জিনিসটা করছেন না? বলছে না, আপনাদেরকে যদি আশ্রয় দেই তাহলে বাংলাদেশের মুসলমানরা কষ্ট পাবে, বাংলাদেশের মুসলমানদের যারা শত্রু তাদের আমরা বন্ধু বানাবো না। এখন বোঝেন ভাই আপনারা আমার অবস্থান কোথায়। তাই নাকি? এটা তো জানতাম না। হ্যাঁ, আমাকে একদম তো জানতাম না। হ্যাঁ, চিন্তা এটা বলেছেন ভারতের নীতিটা। এবং আরেকটা কথা বলেছিলেন, বাংলাদেশে যদি সকল মন্দির ভেঙেও ফেলা হয় তাতে ভারতে কিছু যায় আসে না। এবং তাই তো আসিফ ভাই দেখছেন কোনো কিছুতে বাংলাদেশে যে এত কিছু হচ্ছে তারা কিন্তু চুপ। আসিফ ভাইকে শুনতে পাচ্ছি না কোন একটা কারণে। হ্যাঁ আসাদ ভাই, আমি খুবই দুঃখিত যে আমার ছোট ছেলেটা খুবই চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। আমি আর কি যে বলবো সেই কথা দুই এক লাইনে যদি দুই এক লাইনে যদি বলতেন যে আমাদের উচিত। আমি যেটা বলতে চাই যে আমরা কিন্তু মাসুদ ভাইকে যারা হচ্ছে গিয়ে করেছে, যারা আটকে রেখেছে, তারাও যেরকম ভারতীয়, এবং যিনি মাসুদ ভাইয়ের জন্য সারাটা দিন ওইখানে বসেছিলেন, আমার সাথে যোগাযোগ হচ্ছিল, সারাটা দিন উনি মাসুদ ভাইয়ের জন্য বসেই ছিলেন, ঘন্টার পর ঘন্টা বসেছিলেন। এবং উনিও একজন বয়স্ক মানুষ, উনিও রিটায়ার করেছেন, উনি অত্যন্ত একজন ভদ্র মানুষ। উনিও ভারতীয়। আমরা তো আসলে বলছি না এরকম যে সব ভারতীয়রাই এরকম, সেটা আমরা বলছি না। যেমন ওনার ল্যান্ডলর্ড মানুষ বিশ্বাস, তিনিও ভারতীয়, জি, তিনিও তার জন্য জেলে। আমরা খুব ভালোভাবে জানি ভারতে অনেক মানুষ আছেন যারা আমরা যেই কাজগুলা করছি, যেই মানবতাবাদের পক্ষে বা সেকুলারিজমের পক্ষে যে কাজগুলা করছি, ভারতের অসংখ্য মানুষ নিশ্চয়ই আছেন যারা আমাদেরকে মনে প্রাণে সমর্থন করেন। আমি শুধুমাত্র এইটুকু আবেদন করতে চাই, ভারতীয় অনেক মানুষ আমার সাথে যোগাযোগ করেছেন। আমার সাথে কিন্তু এই গত এত বছর ধরে আমি অনলাইনে অ্যাক্টিভিজম করি, ভারতের অসংখ্য মানুষের সাথে আমার কথা হয়েছে, বন্ধুত্ব হয়েছে, ভালো সম্পর্ক হয়েছে। আমি আপনাদেরকে উদ্দেশ্য করে আজকে বলতে চাই যে আজকে কিন্তু একটা সময় এসছে যে আপনারা একটু কথা বলবেন, এটা নিয়ে আলোচনা করবেন, রাস্তায় দাঁড়াবেন এবং প্রতিবাদ করবেন। এই যে গ্রেফতার যে করা হয়েছে সেটার বিরুদ্ধে একটা প্রতিবাদ করবেন। দেখেন, মাসুদ ভাইয়ের কিন্তু আসলে কিছু করার নাই, তিনি বাংলাদেশে ফেরত যেতে পারছেন না। এখন একজন মানুষের রাষ্ট্রের যে নিরাপত্তার অধিকার সেটা তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। রাষ্ট্রের নাগরিকত্বের যে অধিকার, নাগরিক হওয়ার যে অধিকারটা, সেটা তার নাই। ওনাকে ওনার পাসপোর্টটা রিনিউ করতে দিচ্ছে না। উনি তো মানে খুব শখের বসে আপনাদের মানে রসগোল্লা খাওয়ার জন্য ওইখানে বসে নাই, উনি একটা নিতান্ত বিপদের মধ্যে পড়েই ওইখানে গেছেন। এবং ভারতীয় আইনে এই ব্যাপারটা থাকা উচিত ছিল যে এই ধরনের যারা মানুষ আছে, যারা স্পেশাল ক্যাটাগরির, তাদেরকে স্পেশালি ট্রিট করতে হবে, এটা থাকা উচিত ছিল। এখন ওইটা নিশ্চয়ই আছে ভারতে। আমি নিশ্চিতভাবেই জানি যে এটা এরকমের কিছু আইনের ফাঁক ফোকরের মধ্য দিয়েও এরকম কিছু অংশ থাকে যে স্পেশাল আছে। না, শুধু একটাই আছে, যদি আপনাকে প্রেসিডেন্ট আপনাকে লেখেন যে না, তাকে আমি অ্যাসাইলাম দিলাম, পলিটিক্যাল অ্যাসাইলাম। 140 কোটির দেশে ভাই প্রেসিডেন্টের কাছে পৌঁছানো আমাদের মতো হতভাগারা যায়? আমি তো 5 বছর চেষ্টা করেছি প্রেসিডেন্ট পর্যন্ত পৌঁছানোর জন্য, বহু চিঠি দিয়েছি, অটো রিপ্লাই আসে, অটো মেইলের মতো আর কি, কাজের কাজ কিছু লাভ হয় নাই। ঠিক আছে, তাহলে কিন্তু আইনের ভিতরে তো এরকম এক স্পেশাল, যাদেরকে স্পেশাল কিছু দিতে হবে, স্পেশাল যারা হচ্ছে গিয়ে এই ধরনের মানুষ। এখন আপনারা যদি এটা নিয়ে আলোচনা করেন এবং প্রতিবাদ করেন, আপনারা যদি দরকার হলে সেই থানায় গিয়ে একটা প্রতিবাদ করেন বা কলকাতায় দাঁড়ান, তাহলে কিন্তু এটা আমাদের জন্য, আমাদের এই আন্দোলনের জন্য একটা বিরাট উপকার হয়। আপনারা একটু চিন্তা করে দেখেন। আমি জানি যে এখন ব্যস্ত সময়, কারো আসলে এই সমস্ত কাজের জন্য তেমন একটা সময় নাই, কিন্তু তারপরে আমাদের কিছু কাজ তো করতে হয়, কিছু কাজ করে যেতে হয়। আপনারা যারা আমাদের সমমনা আছেন তাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা সোচ্চার হন এই বিষয়ে। আর যদি একেবারেই কিছু করতে না পারেন, তাহলে অন্তত পক্ষে কলকাতার পশ্চিমবঙ্গের যে পুলিশ আছে তাদেরকে ট্যাগ করে আপনারা মুফতি মাসুদের মুক্তির জন্য একটা টুইটারে লেখেন, ফেসবুকে লেখেন, অন্যান্য যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেখানে ওদেরকে ট্যাগ করে আপনারা লেখেন যে মুফতি মাসুদকে যেন দৃষ্টি আকর্ষণ করেন, যেন তাকে অবিলম্বে ছেড়ে দেওয়া হয়। কারণ উনি আসলে মানে সচেতন ভাবে কোনো অপরাধ করেন নাই, সচেতন ভাবে কোনো অন্যায় করেন নাই। যেটা হয়েছে সেটা বাংলাদেশের যে এম্বাসি, সেই এম্বাসি ওনার পাসপোর্টটা রিনিউ করছে না, এটার জন্য। এবং উনি বাংলাদেশে ফেরতও যেতে পারছেন না, ফেরত গেলে এবং বর্তমানে ওনার কাছে আপডেটেড পাসপোর্ট আছে, উনি পরে পাসপোর্ট পেয়েছেন অনেক কষ্টে, শেখ হাসিনা পতনের পর। তাহলে তো
তা আপডেটেড পাসপোর্ট আছে, হ্যাঁ। তাহলে তো ভিসা রিনিউ দেয়নি। এক বছর ধরে উনি চেষ্টা করছেন, ভারত তাকে ভিসা রিনিউ করে দিচ্ছে না। তাহলে তো এটা সম্পূর্ণ ভারতের যে মানে সিস্টেম, সেই সিস্টেমের System। সমস্যা। আবার মানাও করেন আসিফ ভাই, পেন্ডিং রাখছে। যদি মানা করতো তাহলে মাসুদ ভাই অন্য কোথাও চলে যেত, ভুটান চলে যেত, ওদিকে মায়ানমার চলে যেত, হাঁটতে হাঁটতে মোদির মতো বলতো হাম তো ফকির হ্যাঁ, খালি হাত মে আয়ে খালি হাত মে চলে যাएंगे। তাহলে তো এটা সম্পূর্ণভাবে ভারতের যারা আছে তাদের দোষ। এটা তো মুফতি মাসুদ ভাইয়ের বিন্দুমাত্র কোনো অন্যায় নেই, বিন্দুমাত্র কোনো অপরাধ নেই। অনেক ধন্যবাদ আসাদ ভাই জি। আপনাকে, মুফতি ইমরান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এই আমাদের এই আলোচনাটাতে থাকার জন্য, আর শেখ ফরিদ ভাই আপনাকেও ধন্যবাদ। আমি তাহলে আজকে বিদায় জি নিচ্ছি। আসিফ ভাই, আসাদ ভাই অনেক ভালো কৃতজ্ঞতা। থাকবেন, জি, শুভরাত্রি। অনেক কৃতজ্ঞতা, আপনি সময় দিয়েছেন আসিফ ভাই। অনেক ভালো থাকবেন এবং আপনার ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অনেক ভালো থাকুক। যদিও সে কাঁদছে, আপনি সময় দেন। কিন্তু পড়ি এসে দেখলাম নিয়ে গেলেন আর কি। তো ভালো থাকেন আসিফ ভাই।